নমস্কার। আজকের যে অনুষ্ঠানটা এটাকে বলতে পারেন একটা ব্যক্তিগত গল্প, আবার ব্যক্তিগত না বললে সমষ্টিগতও বলতে পারেন। কারণ ব্যক্তি আর সমষ্টির মধ্যে তফাৎ ক্রমশ কমে আসছে এই সময়ে। এখন ব্যক্তির যে বিপর্যয় তা সমষ্টির বিপর্যয়ের সঙ্গে ক্রমশ সংযুক্ত হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে যে ব্যক্তিগত আক্রমণগুলো সেগুলোকে রাজনৈতিক রূপটুপ দিয়ে সমষ্টিগত চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এইসব নানা জিনিস ঘটছে। তো এই গল্পটা আজকের নয়, এই গল্পটা হচ্ছে 2021 সালের 5 বছর আগের গল্প। তো তখন পরিস্থিতি ঠিক এখনকার মতো ঘোরালো না হলেও তখনও কিন্তু সেটা বোঝা যাচ্ছিল না। তখনও পরিস্থিতি খুবই গোলমেলে, সরকার নড়বড় করছে, বিজেপি চলে আসবে কিনা বোঝা যাচ্ছে না। চারদিকে দেখতে পাচ্ছি যে দলে থেকে, সরকারি দলে থেকে অনেকেরই দম বন্ধ হয়ে আসছে। তো ঠিক সেই সময় তৈরি হয়েছে নো ভোট টু বিজেপি স্লোগান। তো এইসব চলছে চারদিকে। তো বিজেপিকে আসতে দেওয়া হবে না, এটা একদিকে চলছে তীব্রভাবে, একটা আওয়াজ উঠছে ঠিক উল্টো দিকে বিজেপি চলে আসছেই, এরকম একটা হাওয়া চারদিকে, এবং ডামাডোলের বাজার। তো এই ডামাডোলের বাজারে আমরাও পক্ষ নিয়েছি, আমরা তো চিরকালই বিজেপি বিরোধী, আমরাও পক্ষ নিয়েছি। আমরা একটা তখন পেজ বানিয়েছিলাম, সেটা ছিল ফেসবুকে, যার নাম বর্গি এলো দেশে। তো সেই পেজকে নিয়েও ডান বাম দুই দিক থেকেই চূড়ান্ত আক্রমণ চলছে। তো ডান দিক থেকে আক্রমণ কেন চলছে সে তো বোঝাই যাচ্ছে। বিজেপি বিরোধী পেজে যে বিজেপি সমর্থক এবং নেতারা, তারা তখন উজ্জীবিত। বিজেপি যে কী বস্তু তখনও তারা বোঝেননি, তখন তারা যে আক্রমণ করবেন এটা বোঝা যায়। আর বাম দিক থেকে এটা হচ্ছে, তার কারণ হচ্ছে ওই 2019 সালের পর থেকে কোনো অজ্ঞাত কারণে বামদের ধারণা হয়েছিল যে বিজেপির বিরুদ্ধে বলা খুব বাজে ব্যাপার। বিশেষ করে এই সমস্ত উদ্যোগগুলোকে ওনাদের শীর্ষ নেতারাই আখ্যা দিয়েছিলেন যেগুলো নাকি তৃণমূলের ব্যাপার। ফলে কুৎসিত কদর্য নানা রকম আক্রমণ হতো, এবং ডান বাম দুই দিক থেকে চূড়ান্ত আক্রমণ চলছিল। কিন্তু তাতেও আমরা বিভিন্ন রকম ভিডিও আপলোড করে চলেছিলাম, এখনও যেমন করি তখনও সেরকম করছিলাম। তো তার কদিন আগেই জিঙ্গল বেল আইটি সেল বলে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল, দীপাংশু তার মূল চরিত্রে ছিল, গানটা আমার লেখা। তো সেটা খুব জনপ্রিয় হয়েছিল। কিন্তু 19-এর পর পুরো চিত্রটাই গেল বদলে। 19-এর পর দেখা গেল যে বাম এবং বিজেপি উভয় পক্ষ থেকে আমাদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে। তো এইরকম ডামাডোলের বাজার, সেটা গল্প না। যারা এখন এটা শুনছেন তারা বেশিরভাগই জানেন যে 21 সালে ঠিক কী হয়েছিল। তো গল্প এই যে ঠিক এই সময় যে বর্গি আমরা করতাম, বর্গি এলো দেশে পেজটা, তাতে অনেকজন জড়িয়েছিলেন। তার একটি মেয়ে আমাকে বলল, হঠাৎই একদিন বলল যে একজন বাম ঘরানার অভিনেতা একটা ভিডিও বার্তা দিতে চান, সেটা আপলোড করতে হবে। তা আমরা ভিডিও তো আপলোড করছিলামই, ভিডিও চারদিকে ছড়াচ্ছিলাম, না করার কিছু নেই। যদিও আমার একটা খুঁতখুঁতানি ছিল যে হঠাৎ অভিনেতাদের কেন এত গুরুত্ব দেব, এই নিয়ে একটা খচখচানি ছিল। তার উপর তো চিনিও না জানিও না। তা আমি অভিনেতাদের, বিশেষ করে বাংলা সিনেমার তরুণ অভিনেতাদের খুব বেশি চিনি, এরকম অপবাদ আমাকে কেউ দেবেন না। তো যাই হোক, শুনলাম যে সে কিঞ্চিত মাত্রায় জনপ্রিয়। তো যাই হোক, এই বাজারে যা পাওয়া যায় তাই সই। তো ছেলেটির সঙ্গে একদিন ফোনে কথা হলো। কি কথা হয়েছিল সেটা মনে নেই, ফলে বলতে পারবো না। তবে মোটামুটিভাবে একমত হয়েছিলাম, এইটা বলতে পারি। ফলে একমত হলাম। তারপর ভিডিও এলো, ছেলেটিই পাঠিয়েছিল ভিডিও নিজের ফোনে তুলে। তো অল্প এডিট করা হলো এবং তারপর আপলোডও করা হলো। তো ছেলেটির নাম তখনই প্রথম জানলাম যে তার নাম হলো রাহুল। তো তখন সেটা তুলে দিয়েছিলাম, তাতে কিছু ভালো কথা কিছু গালমন্দ সবই এসেছিল। তো পরে জেনেছিলাম যে ছেলেটির পক্ষে কিন্তু এই কাজটা করা একেবারেই সহজ ছিল না। কারণ সে আসলেই বেশ বিখ্যাত তখনই, এবং বাম মহলে রীতিমতো পরিচিত। তো সেই সময় বামদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে একমত ছিলেন, অনেকেই ছিলেন। কিন্তু তাদের উল্টো দিকে ছিল এই পাহাড় প্রমাণ পিয়ার প্রেশার, পিছিয়ে পড়ার ভয়, যেটাকে এখন ফোমো বলা হয়, যে চারদিকে লোকজন বলছে যে বিজেপির বিরুদ্ধে কথা বলাটা খুব খারাপ জিনিস। ফলে এই পিয়ার প্রেশার, ফোমো যাই বলুন, পিছিয়ে পড়ার ভয়, এইসব ঠেলে যা মনে করি তাই বলবো, অথবা এই যে বর্গি হানা হচ্ছে এর থেকে বাংলাকে বাঁচাতেই হবে, শুধু এইটুকু জোরে জোরে বলার মতো বুকের পাটা কারো ছিল না। এখনও যে খুব আছে তা নয়। যাই হোক, তো ভাবতে এটা আশ্চর্য লাগে যে যাদের বাপ কাকা বাবা ঠাকুরদা এরা জরুরি অবস্থা দেখেছেন, খাদ্য আন্দোলন করেছেন, চীন ভারত সংঘর্ষে স্রোতের উল্টো দিকে দাঁড়িয়েছেন, মারধর খেয়েছেন, তো তারা
স্রোতের উল্টো দিকে, বিশেষ করে যে স্রোত গদি মিডিয়া তৈরি করছে, সেই স্রোতের উল্টো দিকে গিয়ে গদি মিডিয়া নির্মিত একটা ইমেজের বাইরে গিয়ে শুধু ভাবা বা দু একটা কথা বলার সাহসও দেখাতে পারেন না। এটা ভাবতে অবাক লাগে। মানে কথা বলার সাহস দেখাতে পারেন না এবং ভাবারও সাহস অনেক ক্ষেত্রে দেখাতে পারেন না। যেরকম ভেড়ার পালে লোকজন ভেবে চলে সেরকম করেন। তো কেন সেটা বুঝি না, কারণ বিপদের ঝুঁকি টুকি তো কিছুই নেই। তো এইটুকু বলাকেই এখন আমরা তাই সিদ্ধারা বলতে বাধ্য হচ্ছি, যদিও আমাদের বাপ দাদা কাকা ঠাকুরদা এরা এর থেকে অনেক বেশি ঝুঁকি নিয়েছিলেন। তো সেটুকু তো এখন মনে হয় যে কি ভয়ানক ব্যাপার। তো এখন অন্তত ভাবা বা দু একটা কথা বলা, এটাকেই আমরা সিদ্ধারা বলে থাকি। তো আমি দেখেছিলাম যে রাহুলের এই শিরদাঁড়াটা ছিল, আমার পরিচিত আমার বন্ধুবান্ধব অনেকেরই সেই শিরদাঁড়াটা ছিল না। তো যাই হোক, সেটা নিয়ে যে খুব প্রশংসা করেছিলাম তাও না, কারণ এইটুকু তো থাকার কথাই। স্রেফ ইমেজ বাঁচিয়ে চলবো, স্রেফ ধান্দা করে চলবো, সমস্ত কিছু গা বাঁচিয়ে চলবো, এদিকেও আছে ওদিকেও আছে এরকম একটা ভাব দেখিয়ে চলবো, স্পষ্ট কথাটা স্পষ্ট করে বলবো না, গোপন কথাটি রহিবে গোপনে, এরকম একটা ভাব নিয়ে চলবো, এটা তো কখনো উচিত করব মনে করিনি। ফলে তার জন্য প্রশংসাই কেন? তো প্রশংসা করার কোনো উপায়ও ছিল না, করবও ভাবিনি, উপায়ও ছিল না, কারণ একবারের পর জ্ঞানও তো আর কথা হয়নি কখনো। কোনো কিছু ভুলে গেলে আমি জানি না, কিন্তু জ্ঞানও তো আর কথা হয়নি। তো তাছাড়া আমি জানতাম না যে সে অত বিখ্যাত, কারণ আমি তখন জানতাম যে ছেলেটির নাম হচ্ছে রাহুল ব্যানার্জি। তো রাহুল অরুণোদয় সে কথা জানতাম না। এবং সেই যে তখন এত খ্যাতনামা, যখন ভিডিওটা তুলি সে নিয়েও কোনো আন্দাজ ছিল না। পরবর্তীকালে অবশ্য জেনেছি, টডকাস্ট করেছি আমি, সেগুলো দেখেওছি দু একটা। তো তখন যাই যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেটা নিয়ে আমার খুব একটা মনে ছিল না। এখন এই মর্মান্তিক ঘটনাটার পর পুরোটা মাথায় এলো। তো এতদিন মনে পড়ার পর বর্গি এলো পেজের বর্গি এলো দেশের সেই পুরনো পেজ খুলে দেখলাম যে ভিডিওটা এখনও জলজল করছে বলাটা অবশ্য ঠিক নয়। তো খুবই খারাপ ভিডিও কোয়ালিটি, তখনও ওই টডকাস্ট তো হয়নি, খুবই খারাপ ভিডিও কোয়ালিটি এসেছিলোই খারাপ। তার উপর আমারই এডিটিং তক্তা মার পেরেক, নিচে একটা বার বসিয়ে দেওয়া, তো মাথার উপর আবার অনেকটা জায়গা, সেটা কাটিও নি, কেন মনে নেই, হয়তো রেজলিউশন আরও খারাপ হয়ে যাবে বলে। তো কি বলেছিলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি বলে যাকে আমরা চিনি, সেই বর্গি এলো দেশে 2021-এ, সেটা একবার দেখে নিন। আমি রাহুল। এই ভোটে আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, ঘৃণার ভিত্তিতে, মানুষের মধ্যে বিভাজনের ভিত্তিতে যে দল, আমরা জানি কোন দল, ভোটের প্রচার চালাচ্ছে বা তাদের শক্তির বৃদ্ধি করছে এই দেশে, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই দেশে ঘৃণার চাষ চলে না। হয়তো কয়েকদিনের জন্য চলে, কিন্তু লং টার্মে এই দেশ কোনোদিন ঘৃণাকে মেনে নেয়নি। এই দেশ সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা দেশ। সেই দেশ, যে দেশে আমরা বড় হয়েছি আর যে দেশকে আজকে দেখছি, এই পরিবর্তনটা আমরা মেনে নিতে পারছি না। এই পরিবর্তনটা যারা আনছে তাদেরকে কিছুতেই ক্ষমতায় আসতে দেবেন না। যদি আসতে দেন তাহলে উত্তরাধিকারীদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য হব এই ঘৃণার চাষে আমরাও বীজ ছড়িয়েছিলাম বলে। আমার এটুকুনই বলার, ভেবে ভোট দিন, বেছে ভোট দিন। তো এই ভিডিওটা কেন দেখালাম, কারণ ওটা 2021 সালের ভিডিও, কিন্তু 2026-এ প্রাসঙ্গিক তো বটেই, অবস্থা আরও অনেক বেশি খারাপ। তো এবার বর্গীরা কিন্তু আর ঠিক ভোটের ভরসায় নেই, ভোটে যে তারা জিতবে না বাংলায় সেটা তারা জানে। তো তাই তাদের যে লক্ষ্য সেটা হচ্ছে এবার তারা ভোটার তালিকাটাই বদলে দেবে। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, এই সমস্ত জায়গাগুলোর থেকে যা খবর পাচ্ছি, একদম সুনির্দিষ্ট খবর, যে তাদের ভয়াবহ অবস্থা, একদম প্রায় গ্রামকে গ্রাম কার্যত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দক্ষিণে অতটা খারাপ অবস্থান নয়, কিন্তু অনেক জায়গাতেই, মানে আপনি আপনার পরিচিত লোকজনের মধ্যে বাদের সন্ধান পাবেনই, কিন্তু গ্রামকে গ্রাম বাদ নয়। যদিও মতুয়া এলাকায় যদি যান সেখানে জানবেন সেখানেও একটা বিপুল সংখ্যক লোক বাদ পড়েছে। তো মুসলমান, হিন্দু, মহিলা, সমস্ত রকম লোক সারা বাংলা মিলে বাদ যাচ্ছেন।
তো এইটা হলো বাদ দিয়ে ভোটে জেতার ছক। তো এখন শুনছি গাড়ি বোঝাই করে নতুন ফর্ম জমা দেওয়া হচ্ছে, ফর্ম 6। সেখানে হিন্দুস্তানি ভোটারদের, বিহারি ভোটারদের নাম তোলা হবে, যারা এর আগে দিল্লিতেও ভোট দিয়েছে, বিহারেও ভোট দিয়েছে, এবার বাংলায় এসেও দিয়ে যাবে। তো আমরা আগে বলতাম যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তো এখন আমরা দেখতে পাচ্ছি ভোটার ইউনিভার্সিটিও তৈরি হয়ে গেছে। এবং এদেরকে রক্ষা করার জন্য একদিকে আছে নির্বাচন কমিশন, অন্যদিকে আছে কেন্দ্রীয় বাহিনী, এবং তারা যে কাকে ভোট দিতে দেবে কাকে দেবে না সেটা আমাদের জানার কোনো উপায় নেই। তো বাইরে থেকে যারা আসছে তাদেরকে চোখের মণির মতো করে রক্ষা করা হবে। আর বাংলার ভূমি সন্তানদের জন্য কি আছে? ট্রাইব্যুনাল। যারা বাদ গেলেন তাদেরকে নাকি ট্রাইব্যুনাল যেতে হবে। সেটা কোথায়, কবে, কখন, কিভাবে তার কিন্তু টিকিও নেই, কেউ কিচ্ছু জানে না। উকিলরা তৈরি আছেন, কোন সিপিএম খবর দিয়েছে উকিলদের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উকিল নিয়োগ করবেন, কিন্তু উকিলরা কোথায় কাজ করবে সেটা কারোরই জানা নেই। এবং দয়া করে ওনারা বলছেন যে কলকাতা শহরে বোধহয় ট্রাইব্যুনালের একটা অফিস হবে। তো সবাইকে কি দৌড়ে কলকাতা আসতে হবে, নাকি সেই অনলাইনে ঢপের চপ আপলোড করতে হবে, কারো জানা নেই। তো যাই হোক, যে এই কথাগুলো কেন বলছি, যেগুলো তো আগের দিনও বলেছি, রোজ রোজ বলার দরকার নেই। তো কেন বললাম যে এই বাজারে রাহুলের ওই কথাগুলো এখনও প্রাসঙ্গিক তো বটেই, ভীষণ জরুরি, ভীষণ ভীষণ জরুরি। এবং শুধু অন্যের কাছে জরুরি নয়, যদি রাহুলের কাছ থেকে শেখার কিছু থাকে তাহলে এইটুকু অন্তত শিখুন। আমি সকলকেই বলবো যে নিজের সঙ্গে অন্তত তঞ্চকতা করবেন না। যা মনে হচ্ছে সেটা বলার সাহস অর্জন করুন। গদি মিডিয়া কি দেখাচ্ছে, কিছু মধ্যবিত্ত শাইনিং লোকজন কি বলছে, তাদের কাছে নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য সত্য কথাকে চেপে যাবেন না। যা ভাবছেন সেটা চেপে যাবেন না, যা ভাবছেন সেটা বলুন। শির দাঁড়ানি যারা এত বড়াই করেন তারা এইটুকু জোর অর্জন করুন। এইটা গদি মিডিয়া বলছে, ওইটা আমার লাইন, ওইটা অমুক দাদা বলে দিয়েছে, এর বাইরে বাঙালিকে রক্ষা করার জন্য দাঁড়ান, কথা বলুন। যেভাবে রাহুল দাঁড়িয়েছিলেন 2021 সালে স্রোতের বিরুদ্ধে একরকম করে। তো এখন তার অবস্থান কী ছিল জানি না, তো ধরে নিচ্ছি একই ছিল, কারণ স্পষ্ট কথা বলার ও বদভ্যাস চট করে যায় না। আর তারপর তার মৃত্যু নিয়ে যা হচ্ছে তাতে এই ধারণা আরও পোক্ত হচ্ছে। বিজেপির লোকেরা যে পরিমাণ, সমর্থকরা, নেতারা করছেন না, যে পরিমাণ কাদা ছুটছেন, তো সেটা আমরা জানি তারা ছুটবে, ওটা তো কাঁটার মুকুট, তার মানেই আপনি ঠিক রাস্তায় আছেন। তো উল্টো দিকে যারা ওর মৃতদেহকে নিয়ে উৎসব করছেন, স্লোগান দিচ্ছেন, বেশ করছেন, বলার কিছু নেই। কিন্তু শিক্ষা যেটা, স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে যেটা ঠিক কথা বলা, কোথায় আমার পার্টির লাইন কি, মাফ করবেন, নেতারা কি বলে দিল, অথবা গদি মিডিয়া কি বলছে, অথবা কয়েকটি শাইনিং মধ্যবিত্ত অপগণ্ড কি ভাববে, এই কথা ভেবে কালক্ষয় দিনক্ষয় করবেন না। বাংলার মানুষের পক্ষে সজোরে দাঁড়ান, বিজেপির পক্ষে সজোরে দাঁড়ান, ভুল দিকে যাবেন না, এটা প্রত্যেককে বলার। রাহুলের কাছ থেকে নিশ্চয়ই অনেকে শোক পেয়েছেন, বা অনেকে পাননি, অনেকে শোক না পেয়েও দেখাচ্ছেন শোক পেয়েছেন, সবই হয়। কিন্তু যদি শিক্ষণীয় কিছু থাকে সেটা এটাই মনে করিয়ে দিলাম। রোজই প্রায় এক কথা বলছি, পরের দিনও মোটামুটি একই কথা বলবো। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওগুলো ছড়াবেন, সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটা হাইপ করবেন, মাফ করবেন, কাশি হয়েছে। তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, দোকানে আসবেন, কলেজ স্ট্রিটে পুটি নামের উল্টো দিকে আমাদের দোকান, দেখা সাক্ষাৎ যোগাযোগ তৈরি হবে, আমরা একটা সমস্যা হয়ে উঠতে পারবো। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।